নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। তন্নিষ্ঠার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তন্নিষ্ঠা, ঘড়ির কাঁটা 2:06 মানে ফুল অ্যান্ড ফাইনাল। আর এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ। বর্ধমান থেকে গ্রেপ্তার জয়সি মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডল। আমরা এআই দ্বারা একটা ভিডিও তৈরি করেছি, সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। হাওড়ায় গেঞ্জি কারখানায় কাজ করত, হাওড়ার গেঞ্জি কারখানায় কাজ করত এই হামিম। সূত্র সেটাই বলছে, ট্রেনে করে বর্ধমানে যায় এবং বর্ধমানে রেনেসা, সেই রেনেসা হাউজিং থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসটিএফ তাকে গ্রেপ্তার করে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুপ্রিয়র কাছে যাব। সুপ্রিয়, আমরা এআই দ্বারা নির্মিত একটা ভিডিও দেখাচ্ছিলাম দর্শকদের, তুমি যদি একটু ডিটেল বলো, এই হামিম কোথায় থাকতো, কি বৃত্তান্ত, কিভাবে কাজ করতো, কাদের সঙ্গে জড়িত ছিল? শুভজিৎ, তোমাকে প্রথমে যেটা বলবো যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বর্ধমান আদালতে। আর কিছু সময়ের মধ্যেই হামিম মণ্ডল, যাকে বেঙ্গল এসটিএফ এর এটিএস অর্থাৎ নাশকতা দমন শাখার গোয়েন্দারা গ্রেপ্তার করেছে, তাকে নিয়ে আসা হবে এবং এখানে নিয়ে আসার পর আজ তাকে আদালতে পেশ করে এসটিএফ এর তরফ থেকে কাস্টাডি প্রেয়ার করা হবে এবং হেফাজতে পাওয়ার পর আজই তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এখনো পর্যন্ত প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ বা এখনো পর্যন্ত আমরা এসটিএফ সূত্রে যা যা জানতে পারছি, তাতে এই হামিম মণ্ডল সে বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা এবং এখানেই তার স্কুল জীবন এবং তার পরবর্তীতে তার বাবার সঙ্গে সে কাজ করত এবং পরবর্তীতে সে হাওড়ায় চলে যায়, সেখানে একটি কারখানাতে কাজ করত এবং ভোটের পর এবার এই বিধানসভা নির্বাচনের পরেই কিন্তু সে হাওড়া থেকে চলে আসে বর্ধমানে এবং এখানে আসার পর এই রেনেসা যে হাউজিং কমপ্লেক্স রয়েছে সেখানে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে। কিন্তু যে বিষয়টা তদন্তকারীদের ভাবাচ্ছে যে একেবারে নির্বাচন শেষ হওয়ার পরপরই কেন সে হাওড়া থেকে বর্ধমানে চলে এলো এবং বর্ধমানে আসলেও সে তার নিজের বাড়িতে না গিয়ে কেন ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করলো, এই বিষয়গুলো কিন্তু যাচাই করার কাজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। তবে তার পাশাপাশি যে বিষয়গুলো তাৎপর্যপূর্ণ হিসেবে উঠে এসছে বা যেটা উদ্বেগের বলে তদন্তকারীদের বিশেষভাবে ভাবাচ্ছে, কারণ এই হামিম মণ্ডল, তার কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন এবং ইলেকট্রনিক ডিভাইস ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে এবং সেই সমস্ত ইলেকট্রনিক ডিভাইস বা নথিপত্র থেকে কিন্তু বেশ কিছু সন্দেহজনক গতিবিধি বা যোগসূত্র বা যোগাযোগ থাকার তথ্য ইতিমধ্যে তদন্তকারীরা হাতে পেয়েছেন। জৈশি মোহাম্মদের সঙ্গে তার যোগসূত্র রয়েছে এমন তথ্যই আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি। তার পাশাপাশি তোমাকে আরও যেটা জানাবো যে সাজ্জাদ ভাট, যে মূলত জৈশের হ্যান্ডেলার হিসাবে কাজ করে, সেই সাজ্জাদ ভাটের সঙ্গেও কিন্তু এই হামিম মণ্ডলের যোগসূত্র রয়েছে। এছাড়াও বিভিন্ন একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ বা এই ধরনের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই হামিম মণ্ডলের যোগসূত্র রয়েছে বা বিভিন্ন সময় তাদের সঙ্গে যোগাযোগ করতো, তাদের সঙ্গে কনভারসেশন, এমন তথ্য পাওয়া গেছে। কিন্তু যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ বা উদ্বেগের, মুখ্যমন্ত্রীর গতিবিধি সম্পর্কিত বেশ কিছু তথ্য এই হামিম মণ্ডল বা তার মোবাইল বা তার কাছ থেকেও তথ্য হিসাবে পাওয়া গেছে। কেন এই সমস্ত তথ্য তার কাছে ছিল, কোথাও গিয়ে কি বড়সড় কোনো নাশকতা বা হামলার পরিকল্পনা ছিল, সেই বিষয়টাই ভাবাচ্ছে বা তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। আর সেই কারণেই তোমাকে প্রথমেই যেটা বললাম যে আর কিছু সময় পরেই নজর থাকবে, কিছু সময় পরে যখন তাকে কোর্ট প্রোডাকশন করা হবে, তারপর দেখা যাক যে পুলিশ বা এসটিএফ তারা কতদিন কি চায়। আমরা আপনাদেরকে এআই নির্মিত সেই ভিডিও দেখাচ্ছি। হামিম এই হাওড়ায় গেঞ্জি কারখানায় কাজ করত, হাওড়ার পিলখানায় একটা গেঞ্জি কারখানায় কাজ করত। এখনো পর্যন্ত যেটুকু খবর আমরা পেয়েছি সূত্র মারফত, ট্রেনে করে বর্ধমানে গেছিল। দেখুন, আরো কিছু সূত্র মারফত আরো কিছু চাঞ্চল্যকর তথ্য আসছে আমাদের কাছে। এই যে পেহেলগাঁও হামলা, সেই পেহেলগাঁও হামলাতেও হামিম যোগ, ল্যাপটপের চ্যাট ঘিরে অন্তত তেমনটাই রহস্য। বয়সেরানে হামলার বিষয়, কাদের সঙ্গে চ্যাট হামিম মণ্ডলের? আমি একটু কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক রয়েছে। তন্ময়, হামিম যোগ ওই বয়সেরানে যে হামলা হয়েছিল সেই হামলার সঙ্গে এই তো চাঞ্চল্যকর তথ্য আসছে, কি জানা যাচ্ছে? দেখো, খুব অদ্ভুত চাঞ্চল্যকর তথ্য, কারণ একটি অভিযোগের ভিত্তিতে এক তরুণীর সঙ্গে তার চ্যাট পাওয়া গিয়েছে এবং যখন এই পুলিশ এবং গোয়েন্দারা সেখানে রয়েছেন, এটিএফ রয়েছে, সেখানে তদন্ত করতে গিয়ে তার মোবাইল এবং তার যে ল্যাপটপ, সেইটা দেখতে গিয়েই কিন্তু এখানে যে চ্যাট, সেই চ্যাটে পহেলগামে বৈশরণে যে মারাত্মক ঘটনা ঘটেছিল, খুন করার ঘটনা ঘটেছিল, জঙ্গিদাতে একাধিক পর্যটক খুন হয়ে গেছিলেন, সেই সময়ে তার চ্যাট, সেই চ্যাট কোথায়, পাকযোগ রয়েছে কিনা, এই চ্যাট কাদের সঙ্গে করেছে,
এইটা খুঁজতে গিয়ে আবার এখন সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি সেটাও খুব মারাত্মক, যে এই চ্যাটের জন্য যে আইডি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যে অ্যাকাউন্ট, সোশ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে, সেটি ফেক নথি দিয়ে বানানো, অর্থাৎ ফেক নথি, ফেক আধার কার্ড, অন্যান্য কিছু দিয়ে সেই সিম কার্ড তুলে সেখান থেকে সোশ্যাল অ্যাকাউন্ট তৈরি করে ফেক আইডি বানিয়ে, ফেক অ্যাকাউন্ট বানিয়ে তার মাধ্যমে চ্যাটিং, এবং সেই চ্যাটিংয়ে দেখা যাচ্ছে বাইরের যোগ রয়েছে, বিদেশ যোগ রয়েছে। তাহলে কি পাকিস্তানের সঙ্গে যোগ রয়েছে? না হলে হঠাৎ করে পেহেলগাঁও বা জঙ্গি সম্পর্কিত বিষয় নিয়ে তার এই চ্যাট রয়েছে কেন? এই মারাত্মক তথ্য কিন্তু গোয়েন্দাদের হাতে এসছে। ফলে এই মুহূর্তে আর কোথায় কোথায় এই হামিমের সঙ্গে যোগ রয়েছে, বা কোন কোন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ রয়েছে, বা কতটা যোগ রয়েছে, পাকিস্তানের সঙ্গে কি যোগ রয়েছে, বাংলাদেশের সঙ্গে কোনো যোগাযোগ আছে কিনা, সেটাই কিন্তু এই মুহূর্তে যারা তদন্তকারী রয়েছেন তাদের বিবেচ্য বিষয়। তারা আরও কিছু ডেটা, নথি, অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সেগুলো তারা সংগ্রহ করছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে, এমনটাও কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। তন্ময়, এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, আরো একটা প্রশ্ন তো সামনে আসে যে হামিম বা এই ধরনের মানুষজন, এই ধরনের জঙ্গির সঙ্গে যাদের কানেকশন রয়েছে, সেই চক্র বা সেই চক্রের সঙ্গে জড়িত যারা, তারা কি আমাদের আশেপাশেই রয়েছে, বাংলাতেই কি গা ঢাকা দিয়ে রয়েছে? এই ধরনের প্রশ্ন তো সামনে আসে। দেখো, সেই সম্ভাবনার দিকগুলো রেখেই কিন্তু গোয়েন্দা যারা রয়েছেন তারা দেখভাল করছেন, এবং যাবতীয় যে সমস্ত কন্ট্যাক্টসগুলো রয়েছে, সেটা চ্যাটের মাধ্যমে হোক বা ফোন হোক, তার যে মোবাইল ফোন, একাধিক মোবাইল ফোন মিলেছে, সেখান থেকেই চেষ্টা হচ্ছে যে লোকাল কাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, এই রাজ্যের অন্য প্রান্তের সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ আছে কিনা, কাদের সঙ্গে তার কথোপকথন নিয়মিত হতো, এখন সেগুলো গোয়েন্দারা পরীক্ষা করে দেখছেন বা তারা তথ্য সংগ্রহ করছেন। ফলে আরও পরে হয়তো আমরা সেটা জানতে পারবো। তবে কাদের সঙ্গে যোগাযোগ ছিল সেই তথ্য কিন্তু এই মুহূর্তে সংগ্রহ চলছে, এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো তন্ময়। যে খবরে এই মুহূর্তে নজর, এই যে হামিদ যার কথা বলছিলাম আপনাদেরকে, তার ল্যাপটপে যে চ্যাট পাওয়া গেছে, সেই চ্যাট ঘিরে রহস্য। কারণ বয়সনের যে হামলা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যারা পর্যটকরা ছিলেন সেখানে কিভাবে তাদের নৃশংসভাবে হত্যা করা হয়, এবং সেই ঘা এখন অব্দি দগদগে রয়েছে। সেই বয়সনের হামলার বিষয়ে কাদের সঙ্গে চ্যাট হামিম মণ্ডলের, পাকিস্তানের কার সঙ্গে সরাসরি যোগাযোগ, সব দিক খতিয়ে দেখছে পুলিশ ও এটিএস। কিন্তু এখন অব্দি একটা লিঙ্ক রয়েছে কি, এই বিষয়টা এখন অব্দি ভাবাচ্ছে গোয়েন্দাদের। পেহেলগাঁও হামলাতেও হামিম যোগ রয়েছে কি, ল্যাপটপের চ্যাট ঘিরে রহস্য। এখন হামিমের দৈনন্দিন জীবনে কাদের সঙ্গে কথা হতো, দেখা হতো, কি লিঙ্ক রয়েছে, কাদের সঙ্গে, সমস্তটা কোন চক্রের অংশ হবে, এই প্রশ্নগুলোই এখন ভাবাচ্ছে গোয়েন্দাদের। বয়সরাডে হামলার বিষয়ে কাদের সঙ্গে চ্যাট হামিম মণ্ডলের, প্রশ্ন একাধিক। আরো তথ্য আসছে আমাদের কাছে, আপনাদেরকে জানিয়ে রাখি, জৈশ-ই মোহাম্মদ ছাড়াও একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ ছিল হামিদের। শুভজিৎ, যে খবর পাচ্ছি আমরা, জৈশ-ই মোহাম্মদ ছাড়াও একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে এই জঙ্গি যোগাযোগ ছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। একটা কোড ব্যবহার করা হতো, একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল, কিভাবে তারা সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করতো, এর কাজ এখানে কি ছিল, রিক্রুট করা, রেকি করা, গোটা বিষয়টা সুজয়ের কাছ থেকে জানবো। সুজয়, দেখো, এরা যে সংগঠনের দ্বারা মূল চালিত এবং পরিচালিত সেটি হলো সাজ্জাদ ভাট্টি এবং আজমল গুজ্জার। এটা পাকিস্তানের একটা সংগঠন বা একটা বলা চলে গ্যাং, যারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা কাজ করে। আচ্ছা, এই গ্যাংটি আবার ভারতে ছদ্মবেশে একটা সংগঠন করেছিল, তেহরিকি তালিবান হিন্দুস্তান এই নাম দিয়ে। যার এই সংগঠনটা কিন্তু এই প্রথম পশ্চিমবঙ্গে বা ভারতে নয়, এর আগেও দিল্লি পুলিশের স্পেশাল সেল 12 জনকে গ্রেফতার করেছিল, যাদের মধ্যে বিরিয়ানি বিক্রেতা থেকে শুরু করে রসুন বিক্রেতা, আদা বিক্রেতা, সবজি বিক্রেতা তারা ছিল। তারা এই যে ভাট্টি গ্যাং, সেই ভাট্টি গ্যাংয়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিক্রুটেড হয়েছিল। তাদের কাজ ছিল পাঞ্জাব থেকে যে সমস্ত, পাঞ্জাব সীমান্ত হয়ে চোরাপথে যে সমস্ত অস্ত্র এবং মাদক আসবে সেটাকে দিল্লিতে পৌঁছে দেওয়া বা বিক্রি করে দেওয়া। এবং এর পাশাপাশি তাদের যে আরও একটা কাজ দেওয়া হয়েছিল, মূলত সেটা হলো পুলিশ অফিসার এবং আর্মি অফিসারদেরকে খুঁজে বের করে টার্গেট করে তাদেরকে খুন করা এবং তার ভিডিও করে পাঠানো ভাট্টি গ্যাংয়ের কাছে। তার জন্য কত টাকা দেওয়া হতো? 3 লক্ষ টাকা দেওয়া হতো। এবং যদি তেহরিকি তালিবান ভারত ইসলামাবাদ হিন্দুস্তান এই নাম করে যে সংগঠনটা তারা তৈরি করেছিল ভারতে ছদ্মবেশে, তার পোস্টারের জন্য 5,000 টাকা করে দেওয়া হতো। এই যে যাকে গ্রেফতার করা হয়েছে হামিদ, এই হামিদও কিন্তু এই সংগঠন বা এই কনস্পিরেসির একটা পার্ট। তার সঙ্গে এই সাজ্জাদ গ্যাংয়ের সরাসরি কনভারসেশন, ভয়েস নোট পাওয়া গিয়েছে। আর এই সাজ্জাদের একটা পদ্ধতি ছিল, সে যাদেরকে রিক্রুট করতো সে তাদের সঙ্গে এই টেলিগ্রাম জাতীয় অ্যাপসের মাধ্যমে ভিডিও কলে কথা বলতো, ভয়েস নোটে ইনস্ট্রাকশন দিত।
এই গ্রেফতার এই এই ভাট্টি গ্যাংয়ের একজন অ্যাক্টিভ মেম্বার বা বঙ্গ শাখার যে মেম্বার, তার গ্রেফতারিতে একটা বিষয় তদন্তকারীরা মনে করছে যে ভাট্টি গ্যাং যেহেতু আইএসআই দ্বারাই পরিচালিত, আইএসআই দ্বারাই পোষিত, তাহলে আইএসআই বড়সড় কোনো ছক করছিল এই ভাট্টি গ্যাংয়ের মাধ্যমে। সেই কারণে আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রীর গতিবিধি সংক্রান্ত বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য তাদের কাছে পাওয়া গিয়েছে। এবং এই ভাট্টি গ্যাং কী করে, যাদেরকে রিক্রুট করে তাদেরকে নির্দেশ দেয় বিভিন্ন জায়গায়, অর্থাৎ যেখানে সেনা ছাউনি রয়েছে, সেনা অফিসারদের গতিবিধি, ভিভিআইপি মুভমেন্ট, সেই সমস্ত ছবি ভিডিও তাদেরকে পাঠাতে বলে। এবং সেই রকমই বেশ কিছু তথ্য এবং অডিও ক্লিপস তারা পেয়েছেন তদন্তকারীরা। ধন্যবাদ সুজয়। ডিজিপি সাহেব আছে, পশ্চিমবঙ্গ পুলিশ যে তাদেরকে কাজ করার সুযোগ দিলে তাদের কর্মকুশলতা, দক্ষতা এবং তাদের ইন্টেলিজেন্সি লাগিয়ে তারা যে সমস্ত রকম সিন্ডিকেট, র্যাকেট, গভর্নমেন্টের রেভিনিউ লিকেজ এবং গভর্নমেন্টের আপনার প্রপার্টি এবং গভর্নমেন্টের মেশিনারিকে মিসইউজ করে বড় র্যাকেট চালাতে পারে, আবার সেই র্যাকেটকে যে পুলিশ ভাঙতে পারে, এটা প্রমাণ হয়েছে বীরভূমে। গতকাল থেকে আপনাদের মিডিয়াতেও চলছে, আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাজ এ হোম মিনিস্টার আমাদের বীরভূম জেলা পুলিশকে এবং রাজ্য পুলিশের ডিজিপিকে ধন্যবাদ দিয়েছি। ব্যারাকপুরে পুলিশের একটি অনুষ্ঠানে আমি বলেছি যে এই রাজ্যের পুলিশও অন্য রাজ্যের পুলিশের মতোই অথবা কেন্দ্রীয় এজেন্সির মতোই বা তার থেকেও আরও দক্ষতা নিয়ে তারাও যে সুযোগ পেলে ভালো কাজ করতে পারেন, এর প্রমাণ তারা ওখানে রেখেছেন। আপনারা জানেন যে আমি অনেকগুলো ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্টের প্রোগ্রামে, গভর্নমেন্ট প্রোগ্রামে রেভিনিউ লিকেজের কথা বারে বারে তুলে ধরেছি এবং এক্সাম্পল দিয়েছিলাম এই র্যাকেট সামনে আসার আগে বীরভূমের কথা, যে লাস্ট গভর্নমেন্টের সময়ে যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন, মানে আমি 9 মে চার্জ নিয়েছি, অফিস করেছি 11 মে 2026 ফার্স্ট অফিস। এই এক মাসে আমরা 83 crore রুপিস ফ্রম স্টোন ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 crore কাছাকাছি চলে গেছে। এবং আমি সব জায়গায় বলছিলাম 100 কোটি গভর্নমেন্টের ঘরে জমা হতো, 1100 কোটি টাকা সাইফন হতো, বেরিয়ে যেত। এবং আমরা আলটিমেটলি এই টাকার মেন বেনিফিশিয়ারি কে, লাভার্থী কে, ওই পর্যন্ত যাবে বেঙ্গল পুলিশই পারবে, বেঙ্গল পুলিশই পারবে এবং বীরভূম পুলিশই পারবে, আন্ডার দ্য প্রপার লিডারশিপ অফ দি ডিজিপি অ্যান্ড দি গাইডেন্স অফ দি অনারেবল হোম সেক্রেটারি, ওরাই পারবে। এবং তাদের যা ইলেকট্রনিক সাপোর্ট বা অন্যান্য সাপোর্টস লাগবে তারা সেন্ট্রাল এজেন্সির কাছ থেকেও নিতে পারে, আমাদের এসটিএফ সিআইডির কাছ থেকেও নেবে, কিন্তু আলটিমেটলি পারবে। আমি আপনাদেরকে যেটা অফিসিয়ালি বলছি সেটা হচ্ছে, গতকাল মিনার মণ্ডলের বাড়ি থেকে ক্যাশ পাওয়া গেছে 28,50,47,000 টাকা এবং 15 কেজি গোল্ড, ভ্যালুয়েশন অ্যাপ্রক্স 50 কোটি টাকা, মানে গোল্ড ভ্যালুয়েশন নিয়ে। এরপরে মিনার মণ্ডল এবং তার ফ্যামিলি মেম্বাররা ওপেনলি বলেছেন যে তারা ওই নিকনেম টুলু মণ্ডল, ওই ওর আসল নাম নিজামুদ্দিন মণ্ডল না কি আছে, নাজিমুদ্দিন মণ্ডল, উনার টাকাই ওখানে ছিল। তাতে আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে, এবং আমরা প্রাইমারি যেটা জেনেছি যে আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরেই হয়তো সরে পড়েছেন, হতে পারে, সেটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন পার্টে আছে। তার জন্য যা করার ডিজিপি সাহেবকে বলা হয়েছে সেন্ট্রাল এজেন্সি বা অন্যান্যদের সাহায্য নিতে। আমরা
উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি, সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম। এছাড়াও আপনার 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several documents like road challan, DCR, money receipt, checkbook। এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম্পার 83, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। এর বাইরে আমরা 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে প্রপার্টি। এই প্রপার্টি লিস্টের মধ্যে আপনার রয়েছে 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা আমাদের যা আইন আছে প্রসেস অনুযায়ী এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি, আন্ডার প্রসেস, সময় লাগবে, সেই প্রসেস জেলা পুলিশ করছে। থ্যাঙ্কস টু এসপি বীরভূম অ্যান্ড ইজ টিম, টায়ারলেসলি তারা কাজ করছেন এবং ডিজিপিকেও তো অবশ্যই থ্যাঙ্কস দেব, তিনিও রাউন্ড দ্য ক্লক মনিটরিং করছেন এবং টাইম টু টাইম এইচএসকে এবং আমাকে রিপোর্টিং তারা করছেন। এবং আমরা স্পেসিফিক কেস শুরু করেছি বিএনএসএস সেকশনগুলো লাগিয়ে, এবং এখনো পর্যন্ত যাদের অ্যারেস্ট করা হয়েছে, পিনাকি দে, মিনার মণ্ডল অ্যারেস্ট হয়েছে, আর ইন্টারোগেশনের জন্য আনা হয়েছে 5 জনকে। পিনাকি দে মেন অ্যাকাউন্টেন্ট, রাকিবুর ইসলাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, কাউসার ম্যানেজার অফ পেট্রোল পাম্প, এরকম মোট 5 জনকে ডিটেন করা হয়েছে। এদের মধ্যে যদি কোনো ফাউল কিছু থাকে সেটা তাদেরকে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আর 300 বিঘার জায়গার সাথে সাথে 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, BMW আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি আপনার মোট আপনার সিজ করা হয়েছে। ইটস এ বিগ র্যাকেট। এরকম বহু জেলাতে আছে, বহু জায়গা আছে। আমাদের সরকার যে কমিটমেন্টের উপরে এসেছিল যে ক্র্যাকডাউন করব এবং যা আইনে ব্যবস্থা নেব এবং এগুলো সিজ করব, অকশন করব এবং যা যা লাগানোর লাগাবো, এবং এই যে হিউজ মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। তাই মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা যা করার, যতদূর যাওয়ার আমরা যাব। আজকেও পশ্চিমবঙ্গ পুলিশ একটা সাফল্য পেয়েছে, এসটিএফ একজন জঙ্গিকে অ্যারেস্ট করেছে, তার কাশ্মীরের। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু, আই এম নট পাসিং এনি কমেন্ট। আগামীকাল
এসটিএফ এর পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং আপনাদেরকে দিয়ে দেবে, কারণ না আই এম নট পাসিং এনি কমেন্ট। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা এভাবে বলা যায় না। প্লিজ ওয়েট। আমরা বারবার দেখেছি আপনি যখন বিরোধী দলনেতা ছিলেন বর্ডারটাকে সিকিউর করার জন্য আপনি বারবার এটা তো ন্যাশনাল সিকিউরিটি আমার একার কথা নয়। অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল HM হোম মিনিস্টার নবান্নে তো এসেছিলেন 2022 সালে। কেন এসেছিলেন? এখানে পূর্বাঞ্চলে 4টে CM-কে নিয়ে মিটিং হয়েছিল, রিজিওনাল মিটিং। কিন্তু আমরা যখন উনি লেফট করছিলেন, সিঅফ করতে গেছিলাম আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওখানে চলে গেলেন, ওনার সচিবালয়ে ওনার সঙ্গে মিটিং করলেন। আমাদের একটু অভিমান ছিল। উনি আমাকে বলেছিলেন দেশের ইন্টারেস্ট আগে, রাজনীতির উপরে। আমি গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমি চাইতে, সীমান্ত সুরক্ষা প্রয়োজন। আমরা ওনার যুক্তির কাছে মাথা নিচু করেছিলাম যে হ্যাঁ, নেশন ফার্স্ট, দেশ সুরক্ষিত থাকলে সবাই থাকবে, রাজনীতি থাকবে, দেশ থাকবে। আপনি আপনার প্রফেশনে থাকবেন, ইনি ওনার প্রফেশনে, ইনি ওনার প্রফেশনে থাকবেন, আমরাও পাবলিক ফিল্ডে থাকবো। দেশ তো আগে, ন্যাচারালি এটা তো প্রমাণিত। আপনি কেন এই প্রশ্ন আমাকে ঘুরিয়ে ফিরিয়ে করছেন? শুধু আমি তো নয়, কালকে STF বলবে। আপনি কালকে শুনবেন। আবার উমেশ রায় অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি না। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবেন না। STF উইল অর্গানাইজ এ প্রেস কনফারেন্স টুমোরো, দে উইল স্পিক। ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওটা DGP সাহেব বলে দেবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদেরকে ইনভলভ করবেন না। টুলু মণ্ডলের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স পাওয়া যাচ্ছে, পলিটিক্যালি ওর মুভমেন্ট ছিল, তৃণমূলের বহু নেতার সাথে। আমি পলিটিক্যাল বক্তব্য রাখবো না। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট, যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। বাংলার মানুষের টাকা না ওনার রেসপন্সিবিলিটি গেছে, কারণ এটা তো একটা একদিনের একটা ইনসিডেন্ট নয়। আমার পিরিয়ডেও তো ইনসিডেন্ট ঘটছে, তার জন্য তো আমি রেসপন্সিবিলিটি নয়। কিন্তু ঘটনার পরে যে অ্যাকশনগুলো আমার নেওয়া উচিত অ্যাজ এ হেড অফ দি গভর্নমেন্ট, সেটা আমি পারফর্ম করছি কিনা দেখুন। তার মধ্যে ত্রুটি থাকলে সমালোচনা করতে পারেন, কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছেন। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস এ অনেক দিনের, এটা মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন, এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে, এতে আপনার মিনারেল কর্পোরেশন ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। এটা হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। বেচারি পুলিশকে, বেচারি ডিএমকে, বেচারি ল্যান্ড অফিসারকে, বেচারি বলবো না তো, ওদের দোষ দিয়ে লাভ কি আছে? ওদেরও কারোর বিরুদ্ধে কিছু ভূমিকা থাকলে ল্যান্ড ডিপার্টমেন্ট, পুলিশ, তাদের বিরুদ্ধেও আমাদের যে অ্যাকশান নেওয়া হবে। আমরা তো ওদেরকেও তো ছাড় দিচ্ছি না। কিন্তু আমি মনে করি এই অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট এবং রেভিনিউ যে আমাদের সাইফন করা হয়েছে, যেটা এখানে এলে আরও হসপিটাল, আরও স্কুল বিল্ডিং বানানো যেত,
আরও কয়েক লক্ষ ছেলেকে চাকরি দেওয়া যেত, ছেলে মেয়েকে। সেটা যখন করতে দেওয়া হয়নি এবং এত দিন ধরে এত বড় র্যাকেট চালানো হয়েছে, এটা হেড অফ দি ইনস্টিটিউশনের কনকারেন্স ছাড়া হতে পারে না, কখনোই হতে পারে না। এবং এক্ষেত্রে যারা ওয়াচডগের ভূমিকা ছিল অন্য যারা, তাদেরও সচেতনতার অভাব ছিল বা প্রতিবাদ করতে গিয়ে করতে পারেননি যে কোনো কারণে। হিউজ অ্যামাউন্ট আমাদের রাজ্যের রাজকোষে ঘাটতি ছিল, হিউজ ডেট ছিল, যেটা স্বাধীনতার পরে সম্ভবত এত বেশি খুব একটা কোথাও দেখা যায়নি। আপনি বলছেন একটা জেলায় একটা বিষয়ে 15,000 কোটি টাকা লস হয়েছে, আপনার কি ফার্দার এরকম বিভিন্ন জায়গায় প্রয়োগ করার কোনো পরিকল্পনা গভর্নমেন্টের রয়েছে যাতে? আরে স্যান্ডে আছে ইস্ট বারোয়ানে, এত বড় র্যাকেট না থাকলেও তো আছে। ওরা শুধু বালি ডাম্পিং করে দিয়ে গেছিল পূর্ব বর্ধমানে ক্ষমতায় আসার পরে বেচে দেবে বলে। আমাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো, স্যার কি করব? অকশন করবেন। 13.5 কোটি টাকা অকশন করে রাজ্য সরকারের রেভিনিউতে ঢুকিয়েছে। মানে ওই ডাম্পিং করে রেখে দিয়েছিল, মানে নদীর পাড়গুলোতে জমা করে রেখে দিয়ে গিয়েছিলেন তৃণমূলের নেতারা বিক্রি করবেন বলে জেতার পরে। আমাকে বললেন এটা কি করে বিক্রি করা যাবে, করবেন? আমি বললাম অকশন করে দেবেন, নিলাম করবেন, করে দিয়ে 13.5 কোটি টাকা। আমি একটা ছোট উদাহরণ দিলাম আপনার। আপনি বলুন আসানসোল দুর্গাপুরে এখন কোল সিন্ডিকেট চলে? নো। আপনি সুপারি গাড়ি চলে যেগুলো চালান ছাড়া? সদিচ্ছা থাকলে উপর থেকে ঠিক করতে হয়। 14 তলা যদি চোখ খুলে রাখে, ওইখান থেকে ইনস্ট্রাকশন যা যায় নিচ পর্যন্ত তাই হয়। ইনস্টিটিউশনাল করাপশন তখনই হয় যখন হেড অফ দি ইনস্টিটিউশন নিজে করাপশনকে এনকারেজ করে, তখনই হয়। আর যখন হেড অফ দি ইনস্টিটিউশন বলে যে নো করাপশন, করলে ছাড়া হবে না, তখন সব বন্ধ হয়ে যায়। সবাই তো অভ্যাসের দাস না, আপনি আমি সবাই অভ্যাসের দাস। হ্যাঁ, ওটা তো অন্য ইস্যু, ওটা নিয়ে আসতে আমি বলতে পারবো না, ইনভেস্টিগেটিং এজেন্সি বলবে। আপনাকে তো আমি বলছি, আপনি তো রেজাল্ট পেতে শুরু করেছেন। এই রকম ক্র্যাকডাউন তো আপনারা দেখেছেন, ইডি সাধারণত করে, সিবিআই করে। হ্যাঁ, তারা ভেরি কম্পিটেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। কিন্তু বেঙ্গল পুলিশ তো এই ধরনের ক্র্যাকডাউন কবে করেছে মনে আছে আপনার? আপনি ইউ আর ভেরি সিনিয়র জার্নালিস্ট, মনে আছে? স্মরণে আছে কখনো? পেয়ে গেছি তো আমরা 93 কোটি টাকা, আর সঙ্গে 50 কোটি 150 কোটি টাকা তো হাতেই এসে গেছে। সে তো ইনভেস্টিগেটিং এজেন্সি বলবে বা বিদেশে পাঠিয়েছে কিনা। উনি নিজে বিদেশে বসে আছেন, কেউ ভানুয়াতুতে বসে আছেন, তো বিদেশে তো গেছে টাকা। অনেকে বিদেশে যেতে চাইছেন চিকিৎসার নামে, আপনি তো যেতে চাইছেন না। আপনি তো চশমা পড়েছেন, আপনার পাওয়ার চশমা আছে, আপনার তো এখানেই চোখ দেখাচ্ছেন। আমরা বন্ধ করেছি, ক্র্যাকডাউন করেছি। আমাকে অর্থ সচিব বলেছে যে 12% রেভিনিউ গত বছরের থেকে এবছর বেড়েছে। মাত্র 10 সপ্তাহের সরকার, 11 সপ্তাহে চলছে। আপনি যখন দেখবেন এই ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হবে, আমার বিশ্বাস 20% অ্যাডিশনাল রেভিনিউ রাজ্য সরকার আর্ন করবে। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি কমিশনার রয়েছি, আমার সঙ্গে শুভজিৎ রয়েছে। আর শুরুতেই যেদিকে নজর রাখবো, ওই যে টুলু মন্ডলের শিউরিতে যে বাড়ি, সেই বাড়িতে এবার পুলিশের তল্লাশি। ভোর রাতে সিল করে দেওয়া হলো বাড়ি, একাধিক ব্যক্তিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে, এই যে টুলু মন্ডলের শিউরির বাড়িতে পুলিশ তল্লাশি করতে তথ্য পাওয়া গেছে। দেখো, একেবারে টুলু মণ্ডলে যে শিউরির যে বাড়ি রয়েছে দালিলা ভবন, সেটাতে কিন্তু ভোর রাত পর্যন্ত পুলিশ সেখানে হারা দিয়েছিল এবং ভোর রাতে প্রায় পুলিশ সেখান থেকে বেরিয়ে যায়। সেখান থেকে প্রায় 270 গ্রাম সোনা, 500 গ্রাম রূপো, 8 থেকে 10 লক্ষ টাকা এবং একাধিক
গোপনীয় নথি সেখান থেকে উদ্ধার করেছে পুলিশ, এবং পুলিশই পাহারা দিয়ে কিন্তু সেই বাড়িকে সিল করে রাখা হয়েছে, এবং সেই বাড়িতে আর কোনো তথ্য রয়েছে কিনা সেটা অবশ্যই পুলিশ খতিয়ে দেখবে। কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তারই আরও এক আত্মীয় সিউড়ির আরও একটি প্রান্তে, সেখানে তার আত্মীয়র বাড়িতে কিন্তু এই মুহূর্তে পুলিশ এসছে, এবং সেখানেও কিন্তু এই বাড়িতে হানা দেওয়া হয়েছে। তিনিও পাথর ব্যবসার সাথে যুক্ত। তাকে এবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই যে টুলু মণ্ডলকে যে বেপাত্তা বলা হচ্ছে, টুলু মণ্ডলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কোন কোন ব্যবসা রয়েছে এই সমস্ত বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বা টুলু মণ্ডলের সাথে এই যে পাথর ব্যবসায়ী তার কোনো যোগাযোগ রয়েছে কিনা সেই সমস্ত লিঙ্ক কিন্তু খোঁজার চেষ্টা করছে এই মুহূর্তে সিউড়ি থানার পুলিশ। আর সেই কারণেই সিউড়ি থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে সেখানে এসেছে এবং জিজ্ঞাসাবাদ করছে ওই যে পাথর ব্যবসায়ী রয়েছে আপেল মুর্তজা বলে যার নাম শোনা যাচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সব মিলিয়ে এখন দেখার বিষয় যে এই ব্যবসায়ীকে জেরা করে আদৌ কোনো তথ্য বের করতে পারে কিনা। কারণ এর আগে আমরা দেখেছিলাম টুলু মণ্ডলের যারা অ্যাকাউন্টেন্ট, টুলু মণ্ডলের ম্যানেজার, এই সমস্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতিমধ্যেই 4 থেকে 5 জনকে আটক করা হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেই যার বাড়ি থেকে কোটি কোটি টাকা এবং সোনা উদ্ধার হয়েছিল প্রায় 15 কেজি, এই সমস্ত লিঙ্ক কিন্তু এক জায়গাতে পুলিশ মেলানোর চেষ্টা করছে। তার কারণেই কিন্তু একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ যে টুলু মণ্ডল ঠিক কোথায় রয়েছে, তার যে ব্যবসা সেই ব্যবসাতে কোনো অবৈধ লেনদেন যেগুলো ছিল সেগুলো কোথায় রাখা আছে, বা এই যে টাকা সোনা উদ্ধার হয়েছে এই ধরনের কোনো জিনিসকে অন্য কোনো জায়গায় রাখা রয়েছে কিনা, বা এই ব্যক্তিদের বাড়িতে রাখা রয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে কিন্তু তল্লাশি চালাচ্ছে। এবং জেলা পুলিশ এবং সিউড়ি থানার পুলিশ এই মুহূর্তে বীরভূমের সিউড়ি এই যে চুরিপাড়া রয়েছে ফিল্মি কায়দায় চিট করে চলতে টুলু মণ্ডলের পাথরে গাড়ি। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের কাছে এই আপডেট আসছে। সাংকেতিক মাধ্যমে গোটা রাজ্যে চলত টুলু মণ্ডলের ডাম্পার ট্রেলার, এবং ট্রেলারে এমএসপি ও 9494007719 লেখা থাকলেই সব ছাড়। আমাদের স্পর্ধা দেখাতে দিলাম পুলিশ থেকে সরকারি আধিকারিক এমএসপি অর্থ মন্ডল স্টোন প্রোডাক্ট। গোটা বীরভূম জুড়ে 830 ডাম্পার ট্রেলার চলত টুলু মণ্ডলের। কথা বলবো সুজয়ের সঙ্গে সরাসরি। সুজয়, চিট কোড মানে বিষয়টা এত দূরে এগিয়ে গেছিল যে ফিল্মি কার্ডে চিট কোডে চলত টুলু মণ্ডলের পাথরের গাড়ি, যাতে কেউ না ধরতে পারে তাদেরকে। একেবারে দেখো, টুলু মণ্ডলের এটা নিজস্ব চিট কোড। এক হলো এমএসপি আর এক হচ্ছে 7719। এমএসপি হলো মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, সংক্ষেপে এমএসপি, আর 7719 হলো একটা মোবাইল নাম্বারের লাস্টের 4টে ডিজিট 7719। যে ট্রাক, ট্রেলার এবং এই ধরনের পণ্যবাহী গাড়িগুলিতে এই দুটি নম্বর থাকবে বা চিট থাকবে, সেই গাড়ি না লাগবে কোনো ডিসিআর, না কোনো পুলিশ বা প্রশাসনের কোনো আধিকারিক, অর্থাৎ ভূমি রাজস্ব দপ্তরের কোনো আধিকারিক সেই গাড়ি আটকাতে পারবে। শুধু বীরভূম নয়, গোটা রাজ্য জুড়ে এই নেটওয়ার্ক, টুলু মণ্ডলের নেটওয়ার্কে এই চিট কোডটা পরিচিত ছিল। সে নিজের ডিসিআর জাল করতো, কিন্তু তার গাড়িতে কোনো ডিসিআর লাগতো না, না বৈধ না অবৈধ জাল করা ডিসিআরও লাগতো না। এটার মাধ্যমে স্পষ্ট যে তার প্রভাবটা কোন পর্যায়ে ছিল, যে এই দুটো চিট পুলিশ প্রশাসন থেকে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক গোটা রাজ্যে তারা জানতেন। তার কারণ গোটা রাজ্যে টুলু মণ্ডলের ট্রাক পাথর, কয়লা, বালি এগুলি সাপ্লাই করত। এইগুলো কতটা প্রভাবশালী চিটকোট হলে যে এই গোটা রাজ্যে তার প্রভাব কাটতে পারে, এটা স্বাভাবিকভাবে ভাবাচ্ছে পুলিশকে। প্রায় 800 থেকে হাজার ট্রাক রয়েছে এই ব্যবসায়, এই টুলু মণ্ডল ওরফে নিজামুদ্দিনের, মোহাম্মদ নিজামুদ্দিনের রয়েছে। সেই ট্রাকগুলিতে কোনো ডিসিআর লাগতো না। ফলে একদিকে যেমন জাল ডিসিআর করে সরকারের রাজস্ব কারচুপি করেছে, রাজস্ব চুরি করা হয়েছে, আবার অন্যদিকে নিজের ট্রাকগুলোকে শুধুমাত্র প্রভাব ব্যবহার করে কোনো রকম রাজস্ব বা কোনো নিয়মকানুন মানা হয়নি। বেশিরভাগ এই 800 থেকে 1000টি ট্রাক শুধু চিটকোড থাকলে তার বৈধ যে রাস্তায় চলতে গেলে যে নথিগুলো প্রয়োজন পরিবহন দপ্তরের, তার কোনো রকম নথি, তার লাইসেন্স, তার সমস্ত ফিট সার্টিফিকেট ফেল থাকলেও কোনো পুলিশের স্পর্ধা ছিল না যে তাকে ছুঁয়ে দেখবে। ফলে এইভাবে দিনের পর দিন অবৈধ কারবার করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এই মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল, যার বিরুদ্ধে বীরভূম জেলার পুলিশ তথা গোটা রাজ্যের পুলিশ তেড়ে ফুড়ে তদন্তে নেমেছে, এবং এখনও একটি জায়গায় তার তল্লাশি চলবে। এর আগেও তল্লাশি চালানো হচ্ছে, অর্থাৎ তার নেটওয়ার্কের মধ্যে যাদের বাড়িতে যেখান থেকে টাকা পাওয়া যাচ্ছে, সোনা পাওয়া যাচ্ছে, সবটাই পুলিশ কিন্তু তদন্ত করে দেখছে এবং তল্লাশি চালিয়ে দেখছে যে তার এই বিপুল সাম্রাজ্যের বাকি টাকা, তার কারণ এই 53 কোটি টাকার হিমশৈলের চূড়ামাত্র অতি সামান্য। তার কারণ প্রত্যেক দিন বা এক সপ্তাহে যে তার কালেকশন ছিল এই ডিসিআর, জাল ডিসিআর থেকে,
সেই সংখ্যাটাই প্রায় 100 কোটির কাছাকাছি। সুতরাং বাকি টাকা কোথায় গেল? গত 15 বছর ধরে গোটা বীরভূম জেলায় রাজ করেছে এই টুলু মণ্ডল। তাহলে বাকি টাকা কোথায় গেল? বিদেশে পাচার, অন্য ব্যবসায় খাটানো, কোথায় কোথায় রয়েছে তার সম্পত্তি, সবটাই পুলিশ তদন্ত করে দেখছে। ধন্যবাদ। এদিকে ভুয়ো ঠিকাদায় টুলু মণ্ডলের এমএসপির চিট করে চলতো টুলু মণ্ডলের পাথর সাম্রাজ্য, যে খবর আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এআই দ্বারা একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক ফিল্মি কায়দায় এই চিট করে চলতো টুলু মণ্ডলের পাথরের গাড়ি। সাংকেতিক মাধ্যমে গোটা রাজ্যে চলতো টুলু মণ্ডলের ডাম্পার ট্রেলারে এমএসপি এবং নাম্বারটা হলো 9494007719। এগুলো লেখা থাকলে সব ছাড়। আমার এই পুষ্পা সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে, ওখানে হাতের ছাপ গাড়িগুলো তুমি চিন্তা করে দেখো, একদম। ওই হাতের ছাপ দেখলে ছেড়ে দেওয়া হতো, এইখানে এই এমএসপি লেখা দেখলে ছেড়ে দেওয়া হতো। ভূমি রাজস্ব দপ্তরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আপনি বিএলআরও থেকে আরম্ভ করে যত অফিস আছে যেখানে জমি রেজিস্ট্রি হয়, এক একটা জমি 2বার 3বার করে রেজিস্ট্রি হয়েছে, সবার কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি কি ভগবানের আরাধনা করছিলেন দেখতে পাননি? টুলু মণ্ডল বা এই ধরনের লোকেরা আজকে নাও আসছে, সরকারি জমি লুট করে সরকারি জায়গায় বাড়ি বানিয়ে, হোটেল বানিয়ে, রিসর্ট বানিয়ে, বাংলো বানিয়ে এরা বসেছিল। কেউ দেখেনি কেন? মমতা ব্যানার্জিও বেনিফিশিয়ারি এর থেকে, তার পরিবার বেনিফিশিয়ারি। আব্দুল বারী ডিএম থেকে আরম্ভ করে উনি মাথায় বসে আছেন কেন? আজকে আমরা গিয়ে মাঠে গিয়ে দেখতে পাচ্ছি কি হয়েছে না হয়েছে সমস্যা। উনি কোনোদিন খোঁজ নেননি। অন্য কোনো মন্ত্রীর সই করার অধিকার ছিল না, তার বাড়ি বসে থাকতো, কাটমানি পেয়ে যেত। তার পরিণাম এটা হয়েছে, পশ্চিমবাংলাটা বিক্রি হয়ে গেছে, দখল হয়ে গেছে। এদিকে ভুয়ো ঠিকানায় ধর্মতলা রোডের ঠিকানা, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল মন্ডল স্টোন প্রোডাক্টের কোনো অফিসই নেই, সেখানে রয়েছে অন্য একটি অফিস। অফিস মালিক টুলু মণ্ডলকে চেনেন বলেই জানিয়েছেন, তিনিও পাথরের ব্যবসার সঙ্গেই যুক্ত। টুলু মণ্ডল, সে টুলু মণ্ডলের কলকাতার ঠিকানা হচ্ছে এই ঠিকানা, 9/1B ধর্মতলা রোড। এএসবি উদ্যোগ নামে এই বাড়ির বাইরে নেমপ্লেট বসে রয়েছে। যদিও এই বাড়ির মালিকের বক্তব্য এটা টুলু মণ্ডলের অফিসের ঠিকানা নয়, তবে তিনি টুলু মণ্ডলের সঙ্গেই পাথরের ব্যবসা করেন। তাহলে কি ভুয়ো ঠিকানায় রেজিস্টার্ড রয়েছে টুলু মণ্ডলের অফিস, নাকি এই যিনি বাড়ির মালিক ইনি মিথ্যে কথা বলছেন? একাধিক বিষয় আসতে পারে, তবে টুলু মণ্ডলের যে বাড়ির রেজিস্টার্ড ঠিকানা কোম্পানির সেটাই হচ্ছে কিন্তু এই বাড়িটা। এখানেই কিন্তু পাথরের ব্যবসা ইনিও করেন এই বাড়ির মালিক। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কে সত্যি কে মিথ্যে, রেজিস্টার্ড ঠিকানাটা ভুল নাকি এই ব্যবসাদারের কথা ভুল? ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, ধর্মতলা, বোসপুকুর কসবা। কিন্তু এই ব্যাপারটা আরসি জানে, আরসির থেকে এটা যারা করেছে তারা ডিলিট করবে, আমার এখানে করণীয় কিছু নেই। বারবার এই জিনিসটা হচ্ছে আর কি, এটা জন্য আমারও পোর্টালে লেখা যে এই অ্যাড্রেসে 3.5 কোটি টাকার একটা কোম্পানি রেজিস্টার, সেসব আমি যাই না, এসব আমি একদম মানে ঘোনা করে গিয়ে যাই না, এখানে খুঁজলেও কিছু পাবে না কেউ। আমার ব্যবসার কাগজপত্র সব রয়েছে। টুলু মণ্ডলের নাম শুনেছিলেন আগে? নিশ্চয়ই শুনেছি, ওনার সঙ্গে ভেও হয়েছে, আমি নিজে পাথর করতে গেছি, ব্যবসা করতে গেছি, ওনার সঙ্গে কাজও করেছি, সেসবই আছে। কিন্তু ওনার কার্য সংক্রান্ত কিছু হয় না এখানে মন্ডল স্টোরে। আচ্ছা, মানে আপনার একটা আমার ব্যবসা আছে দেখতে, সেই ব্যবসা সূত্রে ওনার সাথে আলাপ ছিল। সেসব পাথরের, হ্যাঁ আমিও পাথরেরই ব্যবসা করি। পশ্চিমবঙ্গ তো সোনার খনি, সোনার কেল্লা বানিয়ে দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 15 বছর যাবৎ কিছু মানুষের যা উত্থান হয়েছে সেটা ভারতবর্ষের অন্যান্য মানুষের কাছে ঈর্ষণীয় হয়ে গেছে। অর্থনৈতিক ব্যবস্থা তো ভালোই ছিল এরা, এগুলো তারই প্রমাণ। তবে এদের যুগ শেষ। এদিকে টুলুর দায় ঘাট থেকে ধারার চেষ্টা পাথরের রাজস্ব দায় টুলু মণ্ডলকে তার ঘনিষ্ঠ করলে এবার মানহানি মামলার রাজ্য সরকার একটা তহবিলে ঢুকছে, খারাপ কি হচ্ছে? ভালো কাজ করছে, রাজস্ব আদায় হচ্ছে। টুলু মণ্ডলের কথা বলা হচ্ছে, টুলু মণ্ডলের কটা হাত আমি কি করে জানবো? টুলু মণ্ডলকে বীরভূমে কে চেনে না? এই ঘনিষ্ঠ বলার জন্য এই সোশ্যাল মিডিয়াতে পুরো মানহানি কেস করবো, যারা বলবে পুরো মানহানি, আর ছেড়ে কথা বলবো না, তার রেডি করছি সব কিছু।
আমি দেখতাম সরকারের রাজস্ব কত উঠছে, ডিএম দেখত। আমি দেখার মালিক নাকি? ওটা ডিএম এর আন্ডারে। আমি কি সরকারের মন্ত্রী ছিলাম নাকি? আমি দেখতাম, ডিএম দেখত। রাজস্ব, সব রাজস্ব মিলিয়ে সব পার ডে 3.5 কোটি টাকা হতো। পার ডে 3.5 কোটি। আগেও বলেছি, আজ থেকে 2 মাস আগেও বলেছি, আজকেও বলছি, পার ডে 3.5 কোটি টাকা হতো, সব ডিপার্টমেন্ট নিয়ে। সে যা ভালো করেছে, সরিয়ে দিয়েছে। রাজস্বটাও কমে গেছে। সেটা আমি তখন জেলে ছিলাম, তখন আমি জেলা প্রেসিডেন্ট ছিলাম না। বীরভূমের টুলু মণ্ডলের সাম্রাজ্যে পুলিশি হানার প্রশংসায় মুখ্যমন্ত্রী। টুলুর মাধ্যমে পাচার হয়েছে সরকারের বিপুল রাজস্ব। টাকা কোথায় গেছে তা তদন্ত করে হুঁশিয়ারি শুনবেন নাম না করে নিষেধাজ্ঞা প্রাক্তন মুখ্যমন্ত্রী। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো ইন্টার স্টেট গভর্নমেন্ট, যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। তো একটা একদিনের একটা ইনসিডেন্ট নয়, কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ থাকিয়ে দিচ্ছে। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, বিক্রি পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। অনেক দিনের, মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন, এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না। তাই সবাই চোখ বন্ধ করে রেখেছে। বেচারি পুলিশকে, বেচারি ডিএমকে, বেচারি ল্যান্ড অফিসারকে, বেচারি বলবো না, ওদের দোষ দিয়ে রাখতে ভূমিকা থাকলে ল্যান্ড ডিপার্টমেন্ট, পুলিশ, তাদের বিরুদ্ধেও আমাদের যে অ্যাকশন নেওয়া হবে। আমরা তো ওদের তো ছাড় দিচ্ছি না। এদিকে বীরভূমের টুলু মণ্ডলের আব্দুল বারিক বিশ্বাস সম্পর্কে আব্দুল বারিক বিশ্বাসের বিয়াই এই টুলু মণ্ডল। আব্দুল বারিক বিশ্বাসের ছেলে তৌসিফ বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় টুলুর মেয়ের। বারিকের বাড়িতে এখন তালা ঝুলছে, উধা হয়ে গেছে সদস্যরাও। পাচার চক্রের সঙ্গে জড়িত বারিক কান পাতলে শোনা যায় বালু ঘনিষ্ঠ। একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। ইডি, সিবিআইয়ের আতস কাচের নিচে রয়েছে। গরু, কয়লা, সোনা, রেশন, সীমান্তে একাধিক পাচারের সঙ্গে নাম জড়িয়েছে। বসিরহাট সহ একাধিক জায়গায় নামে বেনামে বিপুল পরিমাণে সম্পত্তি রয়েছে। এমনকি দুবাইতেও এই বারিক বিশ্বাসের সম্পত্তির হদিশ মিলেছে। পাচারের সঙ্গে টুলু মণ্ডলের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শুনেছি এরা নাকি ছেলে মেয়ের বিয়ে, অর্থাৎ পরিবার, পারিবারিক সম্পর্ক। আমরা আশাবাদী যে বিজেপির সরকার যেভাবে এদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং তদন্ত করছে, তার ফলে এরা যদি যে কোনো দুর্নীতিতে জড়িয়ে থাকে তার বিচার হবে এবং সেই দুর্নীতি বন্ধ হবে। দেখুন, বিভিন্ন চক্রের সাথে উনি জড়িত আছেন বলে আমরা জানতে পেরেছি এবং আমরা আশাবাদী যে এই চক্রান্ত করে যেভাবে উনি দুর্নীতি করে এতদিন চালিয়েছেন সেসব ইতি টানতে হবে। এদের এই সমস্ত বিষয়ে তদন্তকারী সংস্থারা তদন্ত করছে। খুব শিগগিরই এদের স্বরূপ উন্মোচন হবে, যেটা কোথা থেকে কিভাবে এত টাকার মালিক হয়েছে। আর এবার আজকের আরো একটা আলোচিত খবরের দিকে নজর রাখবো। 20 বছর পর কলকাতায় তাসলিমা নাসরিন আগামীকাল রবীন্দ্র সদনে তার অনুষ্ঠান রয়েছে। প্রকাশিত হবে তাসলিমা নাসরিন আত্মজীবনী সমাবেশ। দীর্ঘদিন নির্বাচিত ছিলেন তার একটি বইকে কেন্দ্র করে বিক্ষোভ অশান্তি ছড়ায়। 2007 সালে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন লেখিকা, আর ফিরে এলেন 2026। খুবই ভালো লাগছে, আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। কলকাতা ফিরে তার ভালো লাগছে,
ক্যামেরার সামনে এটাই এখনো পর্যন্ত তার অভিব্যক্তি। নিশ্চয়ই আগামীতে কিছু বলবেন, তবে তার আগে সকালবেলা সোশ্যাল মিডিয়ায় তিনি বার্তা দিয়েছিলেন কলকাতায় ফিরছে। আসছে আমি খুব খুশি। দেখা হয়তো খুব ভালো লাগবে, দেখা না হলেও প্রতিদিনই তার কথা যা বলবে সেটা শুনবো। তবে সে বাংলায় থাকতে চায়, যদি পশ্চিমবঙ্গ সরকার বাংলায় তাকে একটা স্থায়ী ঠিকানা দেয় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করে, তাহলে হয়তো সে খুব খুশি হবে, আমিও খুশি হব। কলকাতাকে যেহেতু সেকেন্ড হোম হিসেবে ভেবেছিলেন এবং ছবি তৈরির সময় আমি একাধিকবার ওনার সঙ্গে গিয়ে ওনার বাসায় থেকেছি, এবং তখন কিন্তু উনি আমাকে একটা কথা, অনেক কথার মধ্যে একটা কথা বলেছিলেন যে আমি কলকাতায়, আমি দিল্লিতে থাকি কেন, আমার তো ফ্রান্সে আমি থাকতে পারি, আমি সুইডেনে থাকতে পারি, আমি ইউএসএতে থেকে যেতে পারি, আমার কোনো অসুবিধে হবে না। তা সত্ত্বেও আমি দিল্লিতে থাকি কেন, ইন্ডিয়াতে থাকি কেন? কারণ আমি বাংলার কাছাকাছি থাকতে চাই, যদি কোনোদিন আমি ফিরতে পারি। এই আশায় কিন্তু মানুষটা 18-20 বছর কাটিয়ে দিলেন প্রায়। তো সেই আজকে সেই মানুষটা যখন আসছেন অতিথি হিসেবে, এটা তো তার জয়। এবং আমরা যদি সেই ক্ষেত্রটা ওনার জন্য তৈরি করে দিতে পারি যেখানে কিনা উনি এখানে এসে থাকতে পারেন, বাড়ি নিয়ে থাকতে পারেন, তাহলে ফুল সার্কেলটা কমপ্লিট হয়। কলকাতা শহর একটা এমন জায়গা যেখানে শিল্পী সাহিত্যিকদের পীঠস্থান আমি মনে করি। সেখান থেকে একজনকে বের করে দেওয়া হবে, ঢুকতে দেওয়া হবে না, সেইটা যেন কলকাতা শহরের পক্ষে অবমাননার। সেটা যে এখন হচ্ছে না, সেই আগের সময়টাই ফেরত আসছে যেখানে শিল্পীরা আসবেন, তার আলাদা মত হতে পারে, সেই লেখা তোমার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, তাকে বের করে দিতে হবে কেন? এই যে একটা জিনিসের বাইরে গিয়ে উঠতে গিয়ে একটা সিদ্ধান্ত হচ্ছে, আমি একজন শিল্পী হিসেবে অত্যন্ত স্বাগত জানাই এটাকে। 2007 বাম জমানা, সেদিন কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তসলিমা নাসরিন। 2011-এর পরিবর্তন, অনেকেই আশা করেছিল হয়তো পরিবর্তনের সরকারের জমানায় তসলিমা এ রাজ্যে আসবেন, কিন্তু আশা হয়নি। সেবারও তার এক বই প্রকাশ নিয়ে একটি সমস্যা হয় কলকাতা বইমেলায় 2012, সম্ভবত 12 বা 13। তারপর 2026 সরকার পরিবর্তন, এবং সরকার পরিবর্তনের মাত্র 1.5 মাস 2 মাসের মধ্যেই কলকাতায় পা রাখলেন তসলিমা নাসরিন। আরে আমি তো রাজ্যসভায় প্রশ্নটা তুলেছিলাম যে তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে কেন আসতে দেওয়া হবে। একজন বাংলায় কথা বলেন, বাংলায় প্রতিবাদ করেন, বাংলায় স্বপ্ন দেখেন, বাংলায় কবিতা লেখেন, বাংলায় সাহিত্য। তো সাহিত্যের পৃষ্ঠভূমিতে সেই বাঙালির জায়গা নেই, ওপারে নেই আমরা বুঝতে পারি। কারণ ওপারে ইন্দিরা গান্ধীর স্মৃতি বিজড়িত লাইব্রেরির 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে মৌলবাদী ধর্মান্ধ। আমার মনে হয় স্বাগত জানানো উচিত। এর আগে সিপিএম ওনাকে তাড়িয়েছিল, তৃণমূল ঢুকতে দেয়নি, কিন্তু এখন তো আর বাবরের সরকার নেই, বিজেপির সরকার। মৌলবাদীর বিরুদ্ধে লিখেছেন, ভালো লেখিকা, আর যিনি মারা গেছেন তার সম্বন্ধে আমি কিছু বলবো না। সুতরাং উনি ভালো লেখিকা এবং মৌলবাদীর বিরুদ্ধে, কিন্তু গণতান্ত্রিকভাবে সরকার ওনাকে যদি সুরক্ষিতভাবে আনছেন সেটা সরকারের ব্যাপার, এবং আমি একজন নারী হিসেবে তার